গাজায় হামলায় নিহত আরও ৬৫ ফিলিস্তিনি। এখনই ব্যবস্থা না নিলে মধ্য ও উত্তর গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার শঙ্কা আইপিসির। রাশিয়াকে শিগগিরই যুদ্ধ বন্ধের কড়া আলটিমেটাম ট্রাম্পের। যুদ্ধ না থামালে উচ্চমাত্রার শুল্ক আরোপ এবং বড় আকারের নিষেধাজ্ঞার হুমকি। চীনে নির্মাণাধীন সেতুর তার ছিঁড়ে ১২ জন নিহত, নিখোঁজ ৪। তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে চীনা ফায়ার সার্ভিস। ইরানের সন্ত্রাসীদের হামলায় নিহত ৫ পুলিশ সদস্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্যটনবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু। এবং ভারতের উত্তরখণ্ডে ভারী বৃষ্টি ও বন্যায় ভেসে গেছে থারালি গ্রামের বিস্তীর্ণ এলাকা। নিখোঁজ বহু মানুষ, উদ্ধার কাজ চলছে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। গাজায় দুর্ভিক্ষ ঘোষণার মধ্যেই উপত্যকাটি জুড়ে হামলা চলমান রেখেছে দখলদার ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৬৫ ফিলিস্তিনি। এদের মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৭ জন। এদিকে গাজা সিটি পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের শর্ত না মানলে সংগঠনটির জন্য নরকের দরজা খুলে যাবে বলেও এক এক্স বার্তায় হুঁশিয়ারি দেন কাটজ। এদিকে গাজা সিটি ও আশপাশের এলাকায় সৃষ্ট দুর্ভিক্ষ মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি গাজার মানুষদের রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আন্তর্জাতিক পক্ষের প্রতি আহ্বান জানান। অন্যদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধবিধ্বস্ত গাজা সিটিতে পূর্ণ মাত্রায় দুর্ভিক্ষ চলছে। শুক্রবার জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এখনই ব্যবস্থা না নিলে এটি মধ্য ও উত্তর গাজায় ছড়িয়ে পড়বে বলে শঙ্কা সংস্থাটি। তবে ইসরায়েলের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। এটি বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। খাবারের বাটি হাতে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত রুগ্ন মানুষগুলোর এই দৃশ্যই বলে দেয় কতটা গভীর চলমান গাজা সংকট। এবার গাজা সিটি ও এর আশেপাশের এলাকাকে দুর্ভিক্ষ পীড়িত হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের খাদ্য সংকট ও অপুষ্টি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি। শুক্রবার সংস্থাটির প্রধান টম ফ্লেচার এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন গাজার মানবিক সংকটের ভয়াবহ তথ্য। দুর্ভিক্ষটি পুরোপুরি ঠেকিয়ে দেওয়া সম্ভব ছিল, তবে ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে খাদ্য সামগ্রী পৌঁছানো যায়নি। আইপিসির প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার কমপক্ষে ৫ লাখ মানুষ স্কেলের সবচেয়ে গুরুতর ফেজ ৫ বা চরম মাত্রার দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। এছাড়া ফেজ ৪ বা জরুরি অবস্থার মধ্যে রয়েছে উপত্যকাটির আরও ১০,৭০,০০০ মানুষ। ফেজ ৩ বা সংকটের মধ্যে রয়েছে আরও প্রায় ৪ লাখ মানুষ। এছাড়া গাজার শিশুদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। উপত্যকাটির অন্তত ৪১,০০০ শিশুর জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে আইপিসি। পাশাপাশি উপত্যকাটির অন্তত ৫৫,০০০ গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীও ভুগছে মারাত্মক পুষ্টিহীনতায়। সংস্থাটির শঙ্কা, চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ মধ্য গাজার দেইর আল বালা এবং দক্ষিণের খান ইউনিস এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে দুর্ভিক্ষ। এদিকে গাজায় খাদ্য সংকট টিকিয়ে রেখে ও অনাহারে মানুষ মেরে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র জেরেমি লরেন্স। গাজায় চলমান দুর্ভিক্ষ ও অনাহারজনিত প্রাণহানি ঠেকাতে দ্রুত পর্যাপ্ত মানবিক সহায়তা সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া উচিত। তবে আইপিসির রিপোর্টকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে ইসরায়েল। গাজায় কোনো দুর্ভিক্ষ নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি হামাসের দেয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে তেল আবিব। অর্ণব প্রসাদ, আরটিভি।
এবার ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে কড়া আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যুদ্ধ না থামলে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশটির উপর উচ্চমাত্রার শুল্ক বা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয় আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই আলটিমেটাম দেন তিনি। সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হয়। এই ঘটনায় শুক্রবার হোয়াইট হাউসে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। আর শুধু এই ঘটনাই নয়, চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতের সঙ্গে সম্পর্কিত সবকিছুর উপরই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন সংকট সমাধানের একটা পথ খুঁজে বের করতে চেষ্টা করব। যদি এমনটা পারি কেবল তবেই আমি খুশি হব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তায় থাকে অকল্পনীয় কড়া পাহারা। দৃশ্যমান ও অদৃশ্য উচ্চ প্রশিক্ষিত রক্ষীদের একটি সম্পূর্ণ বাহিনী পাহারায় নিয়োজিত থাকেন প্রেসিডেন্ট। কারা আছেন এই পাহারায় আর কেমনই বা সেই কঠোর নিরাপত্তার, তারই বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। প্রতি মুহূর্তে কঠোর পাহারায় থাকেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে ঘিরে থাকে মাস্কেটিয়ার নামে এক বিশেষ বাহিনী। এরা মূলত রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের সদস্য। শুধু অস্ত্র চালনায় নয়, অপারেশনাল সাইকোলজি, চরম মানসিক ও শারীরিক শক্তির পরীক্ষায় উত্তীর্ণদেরই জায়গা মেলে এই দলে। যে কোনো রাষ্ট্রীয় সফরে পুতিনের সঙ্গে থাকে চেকেট নামের এক বিশেষ ব্রিফকেস। এটি কোনো সাধারণ ব্রিফকেস নয়। এর এক বোতাম চাপলেই সম্ভাব্য পারমাণবিক আক্রমণ প্রতিরোধের প্রস্তুতি নিতে পারে মস্কো। যে কোনো দেশ ভ্রমণের আগে কয়েক মাস ধরেই পুতিনের এজেন্টরা শুরু করেন গোয়েন্দা নজরদারি। তাদের সঙ্গে থাকে SR-1 ভেক্টর পিস্তল। এই বিশেষ মডেলের পিস্তলটি বুলেট প্রুফ ভেস্ট ভেদ করতে সক্ষম। এছাড়াও বোমা হামলা ঠেকাতে তার সদস্যদের সঙ্গে থাকে জ্যামিং ডিভাইস। পাশাপাশি যে কোনো ইলেকট্রনিক নজরদারিতে তৎপর থাকেন প্রযুক্তিবিদেরা। পুতিনের যাতায়াতের জন্য ব্যবহৃত বিলাসবহুল গাড়ির নাম অরাস সিনেট। এছাড়াও তার সফরকালীন খাবার বাছাইয়ের সময়ও থাকে কঠোর নিরাপত্তা বেষ্টনী। রান্নাঘর থেকে টেবিল সবখানেই করা হয় নজরদারি। রান্না শেষে খাবার প্রথমে পরীক্ষা করেন নিরাপত্তা কর্মীরাই। পুতিনের নিরাপত্তা দলের হাতে থাকে আরও একটি বিশেষ সুটকেস, যার নাম পু সুটকেস। গুলির মুহূর্তে সুটকেসটি ব্যবহার করা হয় বুলেট প্রুফ ঢাল হিসাবে। তবে এর রয়েছে গোপন আরেকটি কাজ। শুনতে অবাক লাগলেও ভিনদেশে অবস্থানের সময় প্রেসিডেন্টের জৈব বর্জ্য সংগ্রহ করে তা ফিরিয়ে আনা হয় মস্কোতে। উদ্দেশ্য একটাই, পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেন বাইরে ফাঁস না হয়। অর্ণব প্রসাদ, RTV। চীনে নির্মাণাধীন একটি সেতু তার ছিঁড়ে অন্তত 12 জন নিহত হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছে আরও 4 জন। শুক্রবার চীনের উত্তর পশ্চিমাঞ্চলের কিংহাই প্রদেশের হলুদ নদীতে ঘটনাটি ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিনহুয়া। এই ঘটনায় প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায় হঠাৎ করে সেতুর একটি অংশের তার ছিঁড়ে নদীর পানিতে ডুবে যাচ্ছে। এতে পানিতে পড়ে নিখোঁজ হওয়াদের তল্লাশি অব্যাহত রেখেছে চীনা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। চাঁদের গভীরের নতুন তথ্য উন্মোচন করল চ্যাংহাই 6-এর প্রকাশিত এক নমুনা, যেখানে চাঁদের অভ্যন্তরে মাল্টন স্তর তথা গলিত আগ্নেয় স্তরে সুপার রিডিউসস অবস্থান পেয়েছে চীনের বিজ্ঞানীরা। নেচার কমিউনিকেশন সাময়িকী প্রকাশিত গবেষণায় দাবি করা হয়, চ্যাংই 6-এর অবতরণকালে নিচের মাল্টন অংশ শুধু যে শুষ্ক বা কম উপাদান সম্পন্ন তাই নয়, বরং রাসায়নিকভাবে আরও কম অক্সিজেনযুক্ত অবস্থায় রয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চাঁদের অভ্যন্তরে ম্যান্টল স্তর তথা গলিত আগ্নেয় স্তরে সুপার রিডিউসড অবস্থার প্রমাণ পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। চাঁদের দূর প্রান্ত থেকে চ্যাংই 6 মিশনে আনা কিছু নমুনা বিশ্লেষণ করে এ তথ্য জানায় চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের লুনার এক্সপ্লোরেশন অ্যান্ড স্পেস ইঞ্জিনিয়ারিং সেন্টার। এতে করে প্রমাণ হয় চাঁদের নিকট প্রান্ত ও দূর প্রান্তের পার্থক্য শুধু পৃষ্ঠে নয়, বরং কয়েকশো কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত।
সম্ভবত কোনো বড় প্রভাবের কারণে এটি হয়তো জারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি, অথবা পরবর্তীতে আরও কিছুটা হ্রাস পেয়েছে। গ্রহের বস্তুর রেডক্স অবস্থা সবসময় তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং পৃষ্ঠের বসবাসযোগ্যতা বোঝার জন্য একটি মূল সূচক হিসেবে কাজ করে। নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়, চ্যাংই 6 এর অবতরণ স্থলের নিচের মেন্টল অংশ শুধু যে শুষ্ক বা কম উপাদান সম্পন্ন তা নয়, বরং রাসায়নিকভাবে আরও কম অক্সিজেনযুক্ত অবস্থায় আছে। এর মানে সেখানে উপাদানগুলো নিম্ন অক্সিডেশন অবস্থায় বিদ্যমান রয়েছে। এ বিষয়ে ইনস্টিটিউট অফ জিওলজি অ্যান্ড জিওফিজিক্সের গবেষক ইয়াং ওই জানান, এটি হয়তো কখনো অক্সিডাইজড হয়নি, অথবা পরে কোনো বড় আঘাতজনিত ঘটনায় আরও কম অক্সিজেন সম্পন্ন হয়ে গেছে। পূর্বে আমরা কেবল ছবির মাধ্যমে কাছের এবং দূরবর্তী দিকের পার্থক্যগুলো পর্যবেক্ষণ করতে পারতাম, কিন্তু এই পার্থক্য কি কেবল উপরিভাগে ছিল, নাকি তারা শত শত কিলোমিটার গভীরে বিস্তৃত ছিল? অন্তত আমাদের বর্তমান ফলাফল প্রমাণ করে যে কয়েকশো কিলোমিটার গভীরেও কাছের এবং দূরবর্তী দিকের মধ্যে পার্থক্য বজায় থাকে। এটি আমাদের নতুন আবিষ্কার। চাঁদের গঠন মূলত 3 ভাগে হয়ে থাকে: ভূপৃষ্ঠ, ক্রাস্ট, ম্যান্টল ও কেন্দ্রীয় অংশ কোর। প্রায় 1000 কিলোমিটার পুরো ম্যান্টল চাঁদের মোট আয়তনের অর্ধেকেরও বেশি এবং স্তরটি আগ্নেয়গিরির কার্যকলাপ ও বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানের সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে 5 পুলিশ সদস্য। শুক্রবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আনাদোলু বলছে, রাজধানীর জাহেদান থেকে 337 কিলোমিটার দূরে সীমান্তবর্তী সিস্তান বেলুচিস্তান প্রদেশের খাস ইরান শার রুটে এই হামলা হয়। হামলার পর সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। নিরাপত্তা সূত্রের দাবি, এর সঙ্গে জড়িত থাকতে পারে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-আদাল। এর আগে প্রদেশটিতে পুলিশকে লক্ষ্য করে একাধিক হামলা চালায় গোষ্ঠীটি। এছাড়া গেল মাসে জাহেদানের একটি আদালতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় অন্তত 6 জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্যটনবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির স্থানীয় সময় দুপুরে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফেরার পথে বাফেলো এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক স্টেট পুলিশ। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে দেশটির ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাসটিতে ড্রাইভার সহ 52 জন পর্যটক ছিল, যাদের বেশিরভাগই ভারতীয়, চীনা ও ফিলিপাইন নাগরিক। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও দ্রুতগতির কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। ভারতের উত্তরখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে এখনও নিখোঁজ বহু মানুষ। শুক্রবার রাতে প্রবল বর্ষণে রাজ্যের চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টি আঘাত হানে। এতে থারালি বাজার ও তহসিল কমপ্লেক্স সহ বহু বাড়িঘর ও দোকান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, এমনকি সরকারি বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসন বলছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে। ইতিমধ্যেই NDRF ও SDRF দল উদ্ধার কাজে নেমেছে। স্থানীয়দের সতর্ক করে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে থারালি পুলিশ। রাজ্যের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ঘটনাস্থল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। যুক্তরাজ্যের জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন GCSE পরীক্ষায় সকল বিষয়ের সর্বোচ্চ নম্বর গ্রেড 9 পেয়ে হইচই ফেলে দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী আয়ুষ সাহা। লন্ডন সংবাদদাতা সারোয়ার হোসেনের তথ্যছবিতে আয়ুষের সাফল্য গাথা তুলে ধরছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমি 10টা বিষয়ে 9 পাইছি, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। ভাঙা বাংলায় এভাবেই নিজের সফলতার কথা তুলে ধরলেন ব্রিটিশ বাংলাদেশি কৃতি শিক্ষার্থী আয়ুষ সাহা। 21 আগস্ট যুক্তরাজ্যে প্রকাশিত GCSE পরীক্ষায় সব কয়টি বিষয়ে সর্বোচ্চ গ্রেড 9 পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এ তরুণ। My name is Ayush and I got all 9s for the 10 subjects that I took for GCSE. I took maths, all the sciences, so physics, chemistry, biology, English and technology, French, geography and economics. From where? From Queen Elizabeth's. রুটিন অনুযায়ী পড়াশোনা করলে সফলতা আসবে জানান আয়ুষ সাহা। পাশাপাশি বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে তরুণ তরুণীরা যে আসক্ত সে বিষয়েও
নিজের অভিজ্ঞতার কথা জানান এ তরুণ। My advice is procrastination is a big thing. Like when you're on social media for a long time, when you're meant to be revising or doing schoolwork, as long as you got that handle, like you got a good balance between scrolling on TikTok or like watching Netflix and then doing your homework or revising, I think that's good. Like if you find the balance, then you're set. সাংবাদিক ও অ্যাকাউন্টেন্ট অনুপম সাহা এবং স্কুল শিক্ষিকা শান্তা সাহার 2 ছেলের মধ্যে ছোট আয়ুষ। ভবিষ্যতে স্বপ্ন দেখেন ইঞ্জিনিয়ার হওয়ার। What's your future plan actually? My future plans, I'm looking into engineering. I might go to university or do like a degree apprenticeship. Any university? I haven't chosen yet, but maybe like Imperial or Oxford or whatever. ছেলের সাফল্যে উচ্ছ্বসিত আয়ুষের বাবা মাও। আসলে মা বাবা হিসেবে আমরা শুধু গাইড দিয়েছি, ও কি করছে ফলো আপ করা, স্কুলের সাথে রেগুলার কানেক্ট করা, যে হোমওয়ার্ক করছে কিনা, স্কুলের পরীক্ষাগুলো কেমন করছে, এটা একটু সবসময় নজরে রাখা আর কি, জাস্ট দেখা যে ও লাইনচ্যুত হয়ে যাচ্ছে না। আজকালকার যেটা বললেন আগে, ও সোশ্যাল মিডিয়া ইজ ভেরি লাইক বাচ্চাদের খুব ডিস্টার্ব করছে, সো ওইটা যাতে বেশি না করে, একটা ব্যালেন্স থাকে, যে সবসময় ও মোবাইলে না থাকছে, খেলছে, বকা দেওয়া, এর জন্য মা বাবার প্রতি বাচ্চারা একটু রেগেও যায় যে বেশি আমরা বকাবকি করি, বাট ওইভাবেই গাইড করা আর কি। আর তাছাড়াও অনেক হার্ডওয়ার্ক করেছে, স্কুলের একটা ভালো সাপোর্ট ছিল, যেহেতু ভালো স্কুলে যাইতো, ওদের প্রেশার ছিল খুব, সো ওদেরকে কাজ করতেই হতো, আর বাবা তো সবসময় ছিল, সো এইভাবেই সাপোর্ট দিয়ে গেছি আর কি। খুব খুশি আসলে, সে খুব হার্ড ওয়ার্ক করেছে, সে আসলে ব্যালেন্স করে পড়তো, সে ছোটবেলা থেকে ব্রাইট ছিল, আসলে সে প্রত্যেকটা গ্রামার স্কুলে টিকেছে এবং সে সবসময় পরীক্ষা ভালো করতো, আর সে নিজের পড়া নিজেই পড়ে। আসলে আমরা বেশি এরকম দেখি না যে সে কী পড়ে, সে জানতো সে কী পড়তে হবে এবং সবসময় বলতো, মাঝে মাঝে বলতো জিসিএসসি ইজ ইজি, তো আমার কাছে একটু ওরই লাগতো যে আসলে এত ইজি বলছে কেন, কিন্তু সে জানে সে কী পড়ছে বা কী করবে, কতটুকু পড়ে, এবং হি ম্যানেজ ইট ভেরি ওয়েল, এবং সে তার যে থিঙ্কিং করছে, যে তার 10টায় যে লেভেল 9 সে টার্গেট করছিল, সেটা অ্যাচিভ করছে। তো আমরা খুব হ্যাপি আমাদের ফ্যামিলি হিসাবে, we are very proud of him. চলতি বছর জিসিএসই পরীক্ষায় অংশ নেয় প্রায় 1 মিলিয়ন শিক্ষার্থী। পরীক্ষায় পাশের হার ছিল 67.4%, যা গত বছরের তুলনায় 0.2% কম। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।